হ্যালো স্টুডেন্টস, জিওগ্রাফি নেক্সট ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমরা এর আগের দিন বর্জ্য ব্যবস্থাপনা শুরু করেছিলাম, এটা তার পার্ট 2। তোমরা যারা যারা এখন পর্যন্ত বর্জ্য ব্যবস্থাপনার প্রথম পার্টটি দেখোনি তারা অবশ্যই দেখে ফেলো, কারণ এই পার্টটা তোমার মানে সেই পার্টের পরবর্তী পার্ট, মানে পার্ট 2 মানে বুঝতেই পারছো। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম চলো আমরা শুরু করি। আর তার আগে একটা কাজ করবে, তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব অনেকে করে রাখছো, আর যারা যারা করোনি, যারা যারা নতুন, তো আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছি অরবিট ব্যাচ নামে, যেখানে তোমাদের মাধ্যমিকের সমস্ত সাবজেক্ট কভার করা হচ্ছে। তো তোমাদের যদি সেই ব্যাচের আপডেট সময় মতো পেতে হয় তাহলে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে, তো করে ফেলো। চলো এবার আমরা শুরু করি। তো বর্জ্য ব্যবস্থাপনা এর আগে আমরা শুরু করেছিলাম, যেমনটা তোমাকে আমি আগেই বললাম। তো এর পদ্ধতি কি কি, মানে বর্জ্য ব্যবস্থাপনা এর আগের দিন আমরা বুঝেছিলাম বর্জ্য কাকে বলে, বর্জ্য পদার্থ কি, বর্জ্য পদার্থ কয় রকম, দেন হচ্ছে বর্জ্যের উৎস কি কি, উদাহরণ সমূহ আমরা সবকিছু দেখেছিলাম। তো আমরা কিছু কিছু দেখেছিলাম যে এর ব্যবস্থাপনার পদ্ধতি কি, সেটাও আমরা আরেকবার রিভিশন করে নিই, তাহলে তোমাদের একটু সুবিধা হবে। তো যেমন পৃথকীকরণ আগের দিনও বুঝিয়েছিলাম, এখন আমি আরেকবার বোঝাবো, কিন্তু খুব ডিটেলসে যাব না, ওপর ওপর দিয়ে বোঝাবো। তো এই পৃথকীকরণ কি হবে, যেমন ধরো এখানে হচ্ছে কিছু বর্জ্য আছে যেগুলো সহজে মাটির সাথে মিশে যায়, আবার কিছু কিছু বর্জ্য আছে যেটা সহজে মাটির সাথে মেশে না, জৈব ভঙ্গুর, জৈব অভঙ্গুর। তারপর কিছু কিছু যেমন ধরো প্লাস্টিকের বর্জ্য আছে, কিছু কিছু ধরো হচ্ছে এবার ধরো ইলেকট্রিক বা ইলেকট্রনিক যে বর্জ্য আছে বা ই ওয়েস্ট যেটাকে বলে সেগুলো আছে। তো সেগুলোকে আমাদের কমপ্লিটলি আলাদা আলাদা বক্সে রাখতে হবে বা আলাদা আলাদা বালতিতে রাখতে হবে। তো এটা হলো পৃথকীকরণ। এরপর হচ্ছে ভরাট করতে হবে বা জমি ভরাট করতে হয়, ল্যান্ডফিল যেটাকে বলে। তো এই ভরাটকরণে কি করতে হয়, কিছু কিছু বর্জ্য পদার্থ আছে যেগুলো সহজে মাটির সাথে মিশে যায়, আহ, এবং তেমন কোনো পরিবেশে ক্ষতি করে না বা ভৌমজলকে দূষিত করতে পারে না। সেই সব বর্জ্য পদার্থকে আমরা নিচু জায়গাকে সমান করার জন্য কাজে লাগাতে পারি। যেমন ধরো এখানে একটা কোনো নিচু জায়গা আছে, সাপোজ করো, এবার এখানে আমি বর্জ্য পদার্থ দিয়ে ভরে দিলাম, যেগুলো মাটি দূষণ তেমন ভাবে করে না। তো এই জায়গাটা দেখো সমান হয়ে গেল। এবার এর উপর হচ্ছে আমি এখানে বাড়ি বানাতে পারি। আমার বাড়ি এরকম, তো ছাতা হয়ে গেল এটা, আচ্ছা যাই হোক। তো এরকম এর উপর বাড়ি বানাতে পারি, এর উপর ফ্যাক্টরি বানাতে পারি, এরপর আমি রেস্টুরেন্ট বানাতে পারি। তো বিভিন্ন ধরনের আমরা কাজ করতে পারি এই ভরাটকরণের পর। দেন কম্পোস্টিং। এবার ধরো কিছু জৈব ভঙ্গুর বর্জ্য আছে, যেমন ধরো কলার খোসা আছে, সবজির খোসা, তারপর হচ্ছে আরো বিভিন্ন জিনিস যেগুলো হচ্ছে মাটির সাথে সহজে মিশে যায়, পাতা, আহ আবর্জনা, মানে যেগুলো মাটির সাথে মেশে অবশ্যই। তো এই সব বর্জ্য পদার্থগুলোকে আমরা হচ্ছে একটা জায়গায়, সাপোজ করো এখানে একটা আমরা বক্স নিলাম বা একটা বড় বালতি নিলাম, এই বালতিলে এবার আমরা হচ্ছে এই সমস্ত হচ্ছে আবর্জনাগুলোকে এখানে জমা করলাম। এবার জমা করার পর এখানে কিছু পরিমাণে মাটি বা আরো কিছু রাসায়নিক সার দেওয়া হলো, যার ফলে এই বর্জ্য পদার্থগুলি গলে গিয়ে একটি মানে জৈব সারের উৎপাদন করা সম্ভব হলো এই বর্জ্য পদার্থগুলোকে দিয়ে। তো এটাকে বলে কম্পোস্টিং। আমি আরেকবার বোঝাই, যখন জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থগুলিকে আমরা একসাথে এনে সেটাকে হচ্ছে বিভিন্ন কৃত্রিম প্রক্রিয়ার দ্বারা সেটা দিয়ে যখন সারের উৎপন্ন করতে পারি বা উৎপাদন করতে পারি, তখন তাকে কম্পোস্টিং বলে। ওকে, আশা করি তোমাদের এই ডাউটটা ক্লিয়ার হয়েছে। আমি জানি না তোমাদের এর আগে কি ডাউট আসলো, তোমাদের মধ্যে কেউ একজন কমেন্ট করেছিল যে একটা জায়গা বুঝতে পারিনি। তো তোমাদেরকে বলবো, যাদের যাদের ডাউট আছে তারা টাইম ফ্রেমটা মেনশন করে বলবে যে এই সময়ের মধ্যে আমার ডাউটটা হয়েছে, তো আমি তোমাদের কমেন্ট সেকশনে রিপ্লাই দিতে পারবো। সো দেন হচ্ছে নিষ্কাশন ব্যবস্থা, যেমন ড্রেনেজ। এবার তুমি রাস্তার আশেপাশে অনেক ড্রেন দেখেছো, সেই ড্রেনের মাধ্যমেই বর্জ্য পদার্থগুলি এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হতে পারে। স্পেশালি যদি আমি বলি, এটা হচ্ছে মানে তরল বর্জ্য পদার্থ যে আছে তার জন্য এটা কার্যকরী। দেন স্ক্রাবার। এই স্ক্রাবার পদ্ধতি কি বলতো, যখন হচ্ছে মানে কোনো কলকারখানা থেকে বিষাক্ত গ্যাস ধরো নির্গত হচ্ছে, এটা একটা কলকারখানা আছে চিমনি, এখান থেকে বিষাক্ত গ্যাস নির্গত হচ্ছে, কিন্তু সেই গ্যাসটা নির্গত হওয়ার আগেই একটা টেকনোলজি বা হচ্ছে একটা ব্যবস্থা রয়েছে, যেখানে হচ্ছে এখানে অনেকগুলো ছাঁকনির মতো বসানো হয়, আর সেখান দিয়ে জল ছেটানো হয়, যার ফলে যে গ্যাসের মানে যেমন ধরো সালফার আছে, এবার সালফার যখন হচ্ছে এই গ্যাস মাধ্যমে বের হবে, তার আগে যখন জলের সাথে মিশে সেটা আবার নিচে পড়ে যায়, তো এটা বায়ুর সাথে মেশে না। তো এই পদ্ধতিকে বলে স্ক্রাবার পদ্ধতি।
আমি বুঝিয়ে দিলাম যে পৃথকীকরণ কাকে বলে, এগুলো তোমাকে এর আগে ক্লাসে ডিটেলসে বুঝিয়েছি। যেমন আমি একবার তাও তোমাদের জন্য রিডিং করে দিই, তোমাদের সুবিধা হবে। তো পৃথকীকরণ, উৎসস্থানে বর্জ্যকে জৈব, অজৈব, বিপজ্জনক এই তিনটি শ্রেণীতে ভাগ করা হয়, যেটা আমি বললাম তোমাদেরকে। দেন সবুজ পাত্রে জৈব বর্জ্য রাখা হয়, নীল পাত্রে শুষ্ক ও পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য ও লাল পাত্রে বিপজ্জনক বর্জ্য রাখা হয়। তুমি যদি হসপিটালে যাও, হসপিটালে দেখবা বেশিরভাগ ক্ষেত্রে লাল তুমি হচ্ছে সে কি বলে বালতি দেখতে পাবা। তো ওর তার মধ্যে দেখতে পাবে তুমি সিরিঞ্জ রয়েছে। তো যেই বর্জ্য পদার্থগুলো পরিবেশের জন্য বেশি দূষণকারী তাদেরকে লাল বাকেটে বা বালতিতে রাখা হয়। তো এগুলোকে হচ্ছে একসাথে যাতে মিশ্রিত না হয়ে যায় বর্জ্যগুলো, তার জন্য আমাদের পৃথকীকরণ করা খুব জরুরি। দেন সে জমি ভরাট বা ল্যান্ডফিল যেটা আমাদের করতে হয়, তো নিচু জমিকে আমরা বর্জ্য ফেলে ধীরে ধীরে উঁচু উঁচু করে দিব। এখানে বর্জ্যও হচ্ছে মাটির তলে চলে যাচ্ছে, আর আমাদের সমান জায়গা পেয়ে যাচ্ছি। তো যেমন হচ্ছে স্যানিটারি ল্যান্ডফিল মানে এমন বর্জ্য পদার্থ যেটা হচ্ছে পরিবেশের জন্য তেমন হানিকারক নয়। এগুলো আমি বুঝিয়ে দিলাম। কম্পোস্টিং তোমাদের বুঝিয়ে দিলাম কম্পোস্টিং কাকে বলে। তো তোমরা যদি চাও তো এই স্লাইড গুলো এক এক করে পড়ে নিতে পারো, অসুবিধা নেই। কিন্তু তোমাদের মেইন জিনিস কি, তোমরা জাস্ট কনসেপ্ট বুঝবা, দেন বই পড়বা, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে, তেমন কোনো ডাউট থাকার কথা নয়। নিষ্কাশন ব্যবস্থা বোঝালাম যে ড্রেনেজ, নিষ্কাশন মানে বুঝে মানে ড্রেনেজ ব্যবস্থা, রাস্তার আশেপাশে দিয়ে ড্রেন দিয়ে যত ময়লা আবর্জনা যাচ্ছে এটা নিষ্কাশন ব্যবস্থার আন্ডারে পড়ে। ওকে। তো গৃহস্থালী ও শিল্পের তরল বর্জ্য নর্দমার মাধ্যমে সংগ্রহ করে বর্জ্য জল শোধনাগারে পাঠানো হয়, ঠিক আছে। এবার সাপোজ করো এখানে হচ্ছে অনেকগুলো ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরি থেকে হচ্ছে বিভিন্ন জল বেরোচ্ছে। সাপোজ করো তোমরা হচ্ছে E20 E15 শুনেছো। তো এগুলো কি, এগুলো হচ্ছে ইথানল, মানে যেটা হচ্ছে পেট্রোলের সাথে আখের রস, তারপর হচ্ছে ধান, গম, ভুট্টা এসবের যে মানে একটা রস বের হয় সেটাকে মেশানো হয়। তো যার ফলে আমাদের প্রচুর পরিমাণে জলও সেই কাজের মধ্যে ব্যবহার হয়ে যায়। সাপোজ করো একটা আখ যে আছে, যখন সেটাকে ইথানল বানানো হয়, তো সেই ক্ষেত্রে দেখা যায় গ্যালনে গ্যালনে জল ব্যবহার করা হয়, সেই জলটা দূষিত হয়ে যায়। এবং সেই দূষিত জল এবার ড্রেনের মাধ্যমে পৌঁছায় একটা, ধরো এখানে ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরি কি গভর্নমেন্ট দ্বারা পরিচালিত একটা জল শোধনাগার আছে। এবার সেইখানে এই জলটা পৌঁছালো, এবার জলটাকে অনেক ভাবে হচ্ছে ছাঁকনি করা হলো, ছাঁকনি করার পর তারপর সেটাকে নদী বা পুকুরে ফেলা হয়। তো এটা হলো নিষ্কাশন ব্যবস্থা। তো এই পরিশোধনের মাধ্যমে জল থেকে ক্ষতিকর পদার্থ ও জীবাণু অপসারণ করা হয়, যেটা আমি বললাম নিষ্কাশন ব্যবস্থা দ্বারা এটা হয়। দেন হচ্ছে সঠিক নিষ্কাশন ব্যবস্থা নদী ও জলাশয় দূষিত জল মেশার রোধ করে। এবার হচ্ছে তোমরা যারা যারা কলকাতায় কোনোদিনও গিয়েছো বা যারা যারা কলকাতায় আছো, তারা দেখবা ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড বলে একটা জায়গা আছে। মানে সেটা হচ্ছে আমাদের গোটা ভারতে সব থেকে বড়, মানে সেই বর্জ্য পদার্থের যে জল যে মেশে সেটা দ্বারা একটা ওয়েটল্যান্ড। ওয়েটল্যান্ড তোমরা পরে পড়বা, তোমরা হচ্ছে যখন ক্লাস 11-এ যারা যারা এনভায়রনমেন্ট নেবা তারা হচ্ছে বুঝতে পারবা যে ওয়েটল্যান্ড কাকে বলে। তো এমন একটা জায়গা যেখানে অনেক জল মেশে, জল এসে থাকে, সেখানে অনেক জীব বৈচিত্র্য দেখা যায়, তাকে ওয়েটল্যান্ড আমরা সাধারণত বলে থাকি। তো সেই কলকাতা ইস্ট ওয়েটল্যান্ড যে আছে সেটা হচ্ছে পুরো ভারতে না, বর্তমানে সম্ভবত এশিয়ার সব থেকে বড় সেরকম বর্জ্য পদার্থ, মানে বর্জ্য যে জলটা আছে সেটা দিয়ে তৈরি। তো সেখানে কি করে জলটা পাঠানো হয়, আহ প্রথমত ফ্যাক্টরি বা গৃহস্থালীর জলগুলোকে সংগ্রহ করা হয়, তাদেরকে হচ্ছে নিষ্কাশন করা হয়, মানে জলটাকে পরিষ্কার করা হয়, ফিল্টার করা হয়। সেই ফিল্টার করার পর সেই জলটাকে ওই ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডে জলটাকে ছেড়ে দেওয়া হয়। তো জলটাও চলে গেল, যেসব মানে হচ্ছে আবর্জনা, বিষাক্ত আবর্জনা ছিল সেগুলোকে আমরা বের করে দিলাম, জীবাণুগুলোকে আমরা বের করে দিলাম। মানে যাদের যাদের বাড়িতে ধরো হচ্ছে আরও আছে, ওয়াটার পিউরিফায়ার, তারা বুঝতে পারবা যে হচ্ছে ওপরে ট্যাঙ্কের থেকে জল আসে, এবার সেই জলটাকে দেখবা বিন্দু বিন্দু করে জল পড়ে সেই আরোতে বা ওয়াটার ফিল্টারে। তো সেটা কি হচ্ছে, জলটাকে ফিল্টার করছে, জলের মধ্যে থাকা জীবাণু বা হচ্ছে আর্সেনিক এসব দূষণ থেকে জলটাকে মুক্ত করছে। তো সেম প্রক্রিয়া এখানে হয়।
এখানে আমরা হচ্ছে বাড়ির জল নিই, কিন্তু এই নিষ্কাশন ব্যবস্থায় বাড়ির হচ্ছে নোংরা আবর্জনার জল থাকে সেটাও নেওয়া হয়, তাছাড়া ফ্যাক্টরিরও জল নেওয়া হয়, এটাই। দেন স্ক্রাবার পদ্ধতি তোমাদেরকে আমি বললাম যে চিমনি থেকে নির্গত ধোঁয়া পরিশোধন করা হয়, জল ছেটানো হয় সেটার উপর। তোমরা যখন একটু বড় হবে তখন পড়বে ইলেকট্রোস্ট্যাটিক, আহ আমি নামটা পুরো ভুলে গেলাম। আচ্ছা, হাইড্রো ইলেকট্রোস্ট্যাটিক সামথিং এর টপিক বলে কিছু আছে, এখন তোমাদের এগুলা চিন্তা করার দরকার নেই, শোনারও দরকার নেই, আমি বলে ফেললাম, একটু এক্সট্রা বলছিলাম। তো যেমন ধরো এখানে সালফার ডাই অক্সাইড, ধূলিকণা, অন্যান্য ক্ষতিকর গ্যাস নির্গত হয়, তাদেরকে আমরা পৃথক করতে পারি। ও হ্যাঁ, মনে পড়লো, সরি, আমার বলেই ফেলি, তোমাদের মনে রাখার দরকার নেই, ওটাকে বলে ইলেকট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটর। ঠিক আছে, সো ঠিক আছে। তারপর ভেজা স্ক্রাবার আর শুষ্ক স্ক্রাবার দুটোই ব্যবহার করা হয়। আর এই স্ক্রাবার প্রক্রিয়ার মাধ্যমে শুধু তুমি মনে রাখবা যে বায়ু দূষণকে আমরা রোধ করতে পারি। তো এবার হচ্ছে আমরা যেখানে ছেড়েছিলাম লাস্ট দিনের ক্লাস, যে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা কি হবে। তো তোমরা হচ্ছে বলেছিলাম কমেন্ট করতে, তো তেমন তো কমেন্ট দেখলাম না, কিন্তু চলো আমি বুঝিয়ে দিই তাহলে। তো শিক্ষার্থীদের ভূমিকা কি, তোমাদের ভূমিকা কি, তোমরা কি কি করবা? তোমার তোমরা যে বাড়িতে থাক, বাড়িতে তোমাদের কি কি করা উচিত? তোমরা বাড়িতে ও বিদ্যালয়ে বর্জ্য পৃথকীকরণের অভ্যাস করবা। যখনই দেখবা বাড়িতে কোথাও প্লাস্টিক, মানে তুমি একটা কিছু চিপস এনে খেলে, চিপসের প্যাকেটটা তুমি জলের মধ্যে না ফেলে সেটাকে আলাদা রাখলে। এবার কলার খোসা বা হচ্ছে আপেলের খোসা তুমি যখন ফল খেলে সেটাকে তুমি আলাদা রাখলে, তো এই অভ্যাসটা তোমাদের বাড়িতে করতে হবে। তারপর হচ্ছে প্লাস্টিকের ব্যবহার আমাদের কমাতে হবে, তার পুনর্ব্যবহারযোগ্য জিনিসপত্র ব্যবহার করার জন্য উৎসাহ দিতে হবে, নিজের ফ্যামিলিদের লোককেও, স্কুলেও বন্ধুদের বোঝাতে হবে, এবং আশেপাশে তোমাদের পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকেও তোমাদের বোঝাতে হবে যে প্লাস্টিক বর্জ্য পদার্থ আমরা কেন আহ আমরা আলাদা করব, বা প্লাস্টিকের ব্যবহার আমরা কেন কমাবো, এটা তোমাদের দায়িত্ব। তারপর হচ্ছে বিদ্যালয়ে ইকো ক্লাব গঠন করবা, মানে ক্লাব বলতে এমন করো না যে স্কুলে গিয়ে তোমরা হচ্ছে একটা ক্লাব বানিয়ে ফেললা, সেখানে গিয়ে তোমরা সারাদিন আড্ডা মারছো, সেটা হবে না। এই ইকো ক্লাব হলো তোমরা ছাত্র ছাত্রীদের নিয়ে একটা সংগঠন বানালা, সেই সংগঠনে তোমরা ডিসকাস করবা যে আমরা কি করে পরিবেশকে রক্ষা করবো এই বর্জ্য পদার্থ থেকে। তোমরা আহ চেষ্টা করবা গাছ লাগানোর। দেন তোমরা চেষ্টা করবে যে বিদ্যালয়ের আশেপাশে যত ময়লা আবর্জনা পড়ে আছে তোমরা ছাত্রছাত্রীরা মিলে সেটাকে পরিষ্কার করলাম। তো সেটা হলো ইউ ক্লাব। সেখানে তোমরা হচ্ছে বিভিন্ন রকম সচেতনমূলক কর্মসূচি তে অংশগ্রহণ করতে পারো, ইভেন অর্গানাইজ করবা, তোমরা তোমাদের কাজ অর্গানাইজ করা। তোমরা বিদ্যালয়ের আশেপাশে যেসব মানে প্রতিবেশীরা আছে তাদেরকে বোঝাবা যে তোমরা বর্জ্য পদার্থ যেখানে সেখানে ফেলবা না, সেটাকে হচ্ছে আমাদের পৃথকীকরণ করতে হবে, বর্জ্য পদার্থ আমাদেরকে সবসময় আলাদাই রাখতে হবে, সেটাকে হচ্ছে নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। দেন আমরা এমন কিছু ব্যবহার করব যা যা থেকে বর্জ্য পদার্থ কম পরিমাণে উৎপন্ন হবে, এগুলো তোমাদের কাজ। দেন হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ করা। বিভিন্ন সময় দেখো যে হচ্ছে সাপোজ করো 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, আমি যদি ভুল না থাকি, তো এই সময় দেখবা বিভিন্ন রকম বিদ্যালয় থেকে অনেক ধরনের কর্মসূচি পালন করা হয়। তো এরকম যে মানে স্পেশাল দিনগুলি থাকে, সেই দিনগুলিতে তোমাকে বিদ্যালয় থেকে বা নিজে থেকে তোমাদের হচ্ছে অংশগ্রহণ করতে হবে আশেপাশে পরিবেশকে বাঁচানোর জন্য। দেন পরিবার, বন্ধু, প্রতিবেশীদের বর্জ্য ব্যবস্থা সম্পর্কে সচেতন করে, যেটা আমি তোমাদের প্রথমেই বললাম। দেন বর্জ্য থেকে আহ সৃজনশীল বস্তু তৈরি করে পুনর্ব্যবহারের উদাহরণ স্থাপন করা। যেমন তুমি ধরো অনেকগুলো প্লাস্টিক জোগাড় করলে, যেগুলা কাজে না, বর্জ্য পদার্থ প্লাস্টিক, সেই বর্জ্য পদার্থের প্লাস্টিক গুলা যে আছে সেই প্লাস্টিক গুলাকে নিয়ে তুমি কিছু একটা খেলনা যদি তৈরি করতে পারো, সেটা একটা মানে ভালো একটা উদাহরণ হতে পারে। সো আহ তারপর হচ্ছে বিভিন্ন সময় আমরা দেখতে পারি যে হচ্ছে নারকেলের খোসা যেখানে সেখানে পড়ে থাকে, সেটা নিয়ে তোমরা একটা কিছু ক্রিয়েটিভ আইডিয়া ইনসেপ্ট করে, লাইক তোমরা যদি একটা নারকেলে মালই পড়ে আছে, সেটা দিয়ে তুমি হচ্ছে বিভিন্ন রকমের ঘরে সাজানোর সরঞ্জাম বানাতে পারো। তোমার যত রকম আইডিয়া আসছে তোমাকে জাস্ট খাতায় লিখতে হবে। ওকে। দেন ভাগীরথী হুগলি নদীর উপর এই হচ্ছে দূষণের প্রভাব কি পড়ে।
তোমাদের আমি সেদিনও বলেছিলাম, আমি এখানে একবার একটু ভারতের ম্যাপ আঁকার চেষ্টা করি। আমি আর্টিস্ট না, তবু একটু চেষ্টা করে দেখতে কি আছে, তাই না? ওকে, তো এটা আমাদের লামসাম ভারতের ম্যাপ হলো আশা করি। তো এটা আমাদের ভারতের ম্যাপ, আমাদের পশ্চিমবঙ্গ এইখানে কোথাও আছে। ঠিক আছে, তো ভাগীরথী হুগলি নদীটা আছে। এবার আমি তোমাকে বলি, গঙ্গা নদী এখান থেকে আসলো। ঠিক আছে, গঙ্গা নদী এখান থেকে বিহার, উত্তরপ্রদেশ, বিহার থেকে এসে এদিকে আসলো। এখান থেকে এসে পশ্চিমবঙ্গে ঢুকলো। পশ্চিমবঙ্গে একটা ভাগ যাচ্ছে ভাগীরথী হুগলি হিসেবে বঙ্গোপসাগরে পড়লো, আর একটা পদ্মা নামে বাংলাদেশ দিয়ে বয়ে গেল। তো এই ভাগীরথী হুগলি যে আছে, যেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ দিয়ে বয়ে গেছে, এটার মধ্যে অনেক মানে দূষিত পদার্থ বর্তমানে পাওয়া যাচ্ছে। কেন পাওয়া যাচ্ছে? এই বিহার, উত্তরপ্রদেশে প্রচুর পরিমাণে কলকারখানা রয়েছে এবং সেখানকার যত দূষিত আবর্জনা সেই গঙ্গা নদীতে ফেলা হয়। ইভেনচুয়ালি সেই জলটি, দূষিত জলটি আমাদের পশ্চিমবঙ্গে এসে পড়ছে। আর সব থেকে বেশি দূষিত হচ্ছে এই এলাকাটাই। কারণ তোমরা ভূগোলে প্রথম থেকেই পড়ে এসছো যে উচ্চ গতি ও মধ্য গতিতে জলের স্পিড, মানে নদীর স্পিড একটু বেশিই থাকে, কিন্তু নিম্ন গতিতে যখন সেই জলটা আসে বা নদীটা আসে, তখন তার স্পিড অনেকটা কমে যায়। কারণ ঢালটা অনেকটা কম হয়, তাই নদীর জলের স্পিডও কমে যায়। তো যখন জলের স্পিড কমে যায়, তখন সেই বর্জ্য পদার্থগুলোকে আর বহন করতে পারে না, সুতরাং সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় সেটাকে ডিপোজিট করে বা সঞ্চয় করতে থাকে। তো যার ফলে আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 240টিরও বেশি শহর, যেটি হচ্ছে হুগলি নদীর পাশে অবস্থিত, সেই শহরগুলিতে প্রচুর পরিমাণে রোগ বিরোগ দেখা যাচ্ছে। আর বর্জ্য পদার্থের তো কোনো কথাই নেই, এত পরিমাণে বর্জ্য পদার্থ সেখানে এসে জমা হচ্ছে। মাছের মৃত্যু ঘটছে, ইউট্রোফিকেশন হচ্ছে। আমি একবার তোমাদের ইউট্রোফিকেশনের ব্যাপারটা বোঝাবো, এটা একটু কমপ্লেক্স ব্যাপার, তবু আমি চেষ্টা করবো বোঝানোর। যদিও তোমাদের লাইফ সায়েন্সে কভার হবে, তাও। ওকে, তো এটা হলো। দেন তোমাদের হচ্ছে আমি কিছু প্রশ্ন দিব, তার আগে আমি ইউট্রোফিকেশনটা তোমাদের বুঝিয়ে দিই। এবার সাপোজ করো যে কোনো নদী আছে, একটা কোনো এখানে নদী আছে, বা এখানে একটা কোনো পুকুর আছে, এটা একটা পুকুর ধরে এই সাইডে আঁকি, তাহলে তোমরা বুঝতে পারবে ভালো করে। সাপোজ করো এটা একটা পুকুর। ওকে, এবং কলকারখানা থেকে বিভিন্ন জল, মানে হচ্ছে আবর্জনা জল এখানে এসে মিশছে, যার ফলে কি হয়, এই জলটাকে দূষিত করছে। এবং এই জলটা যখনই দূষিত হচ্ছে, তখন দেখবা প্রচুর পরিমাণে কচুরি পানা থেকে নিয়ে বিভিন্ন বিভিন্ন মানে আগাছা এই জলটাকে কভার করে নিচ্ছে। এটা পুরোপুরি কচুরি পানা ভরে দিয়েছে। এবার যখন এটার মধ্যে কচুরি পানা ভরে দিয়েছে, তখন এই জলের মধ্যে সূর্যের আলো নিচে পৌঁছতে পারছে না, এবং অক্সিজেনও এই জলের সাথে মিশতে পারছে না, যার ফলে কি হয়, এই জলে থাকা বিভিন্ন প্রাণীর মৃত্যু ঘটে। তো এটাকেই বলি আমরা ইউট্রোফিকেশন। ঠিক আছে, তো শেষে তোমাদের হচ্ছে কিছু প্রশ্ন আমি দিয়েছি, এই প্রশ্নগুলো তোমরা কমেন্ট করবে। আর যদি কমেন্ট না করো, তোমাদের আরেকটা অপশন আছে, তোমরা টেলিগ্রামেও এই আনসার গুলো লিখে পাঠাতে পারো। আমি হচ্ছে নিজে থেকে তোমাদের বলে দেবো যে কোথায় কিছু ভুল হয়েছে কিনা, তোমরা কি ঠিক করেছো। অ্যাপ্রিসিয়েটও করবো, আর কোথাও যদি ভুল থাকে সেটা আমি শুধরেও দেবো। তো আমি আছি, তো তোমাদের এখন এই কাজ যে তোমরা এই আনসার গুলো করে পাঠাবে। যেমন ই বর্জ্য বা ইলেকট্রনিক ওয়েস্ট কি, বর্জ্য ব্যবস্থাপনা কি, বর্জ্যের পুনর্ব্যবহার বা রিসাইকেলিং কি, খোঁড়ার পদ্ধতি কি, সেনকা বুঝিয়েছি। যারা যারা মানে এগুলো টার্ম দেখে একটু ভয় পাচ্ছ, তোমরা আগের ক্লাসটি দেখে নাও, তাহলে কোনো ডাউট থাকবে না। দেন নমামি গঙ্গে প্রজেক্ট কেন শুরু করা হয়েছিল, কবে শুরু করা হয়েছিল, এটা তোমাদের প্রশ্ন। এবং শেষ প্রশ্ন তোমাদের, যে আমাদের বর্জ্য পৃথকীকরণ করা হয় কেন, কেন প্রয়োজন আমাদের বর্জ্য পৃথকীকরণ। তো ব্যাস, আজকের জন্য এইটুকুই। আশা করি তোমরা ভালো করে পড়াশোনা করছো, আর ভালো করেই তোমরা পড়াশোনা করবে। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করো। চলো, বাই।